বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো, কিন্তু অস্বীকৃতি করতাম। এক পর্যায়ে আসামি 2024 সাল 23 সাল তো এরকম চললো। এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা নেওয়ায় এবং সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। যদি আমি নারাজ থাকতাম তখন অশ্লীল আমার ভিডিও আছে, তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে, তো সেগুলো দিয়ে বলতো এগুলা বাইরে মানে পাবলিশ করে দিবে। দেন এইগুলা বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক করতো এবং সে রক্তাক্ত করে দিত আমাকে, এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো, এমনভাবে মারতো যে আমি অসুস্থ থাকতাম। এবং সে নির্যাতন করতো এবং জোরপূর্বক সে আমাকে ফোর্স করে ধর্ষণ করতো। আসামি ব্ল্যাকমেল করে, জি এক্স্যাক্টলি, সে ব্ল্যাকমেল করে, যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল, এইগুলো ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করতো একাধিকবার করছে। পরে লাস্ট ঘটনা 21শে ফেব্রুয়ারি, যেদিন এই ঘটনাটা হয়, সে জোরপূর্বক আমার বাসায় আসে এবং আমাকে ধর্ষণ করার পরে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি সবাইকে জানাতে বাধ্য হই। আর যখন সবাইকে জানাই তখন সে আমাকে বলেছিল যেন এই ঘটনা যেন ভুলেও যেন একটা কাকপক্ষীয় টের না পাই, কিন্তু আমি যদি না বলতাম তাহলে আমাকে মরে যেতে হতো। কারণ যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে, যেভাবে সে আমাকে ক্ষতবিক্ষত করে দিত, সে ইভেন হাত বেঁধে সে ধর্ষণ করতো নির্মমভাবে। সে আমাকে, তখন আমি ভাবলাম যে এই ঘটনা এইরকম চলতে থাকলে আমি আর বেঁচে থাকবো না। তখন আমার ফ্যামিলিকে জানাই, এক পর্যায়ে তার অফিস জেনে যায়, তারপর থেকে সে এরকম শুরু করছে। প্রথম দিকে কি আপনার যে বললেন যে ব্ল্যাকমেইলিং করার জন্য কিছু অশ্লীল ভিডিও ধারণ করে, সেটা কি তার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক বা পরিণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল, এবং এরপরে কি সেই সুযোগে সেই অশ্লীল ভিডিওগুলো কি হয়েছে? সে বরাবরই জোর করতো। সে অশ্লীল ভিডিওটা তার কাছে সে জোর করে আমার বাসায় আসতো। জি, প্রথম দিকের ঘটনা বলছি যে অশ্লীল ভিডিওটা যে তৈরি করলো, সে বাসায় এসেছিল সম্পর্ক করে ফেলেছিল, কি যদি বলা বাসায় ও আসতো। সে আসামি দোলন হাসান, সে বাসায় আসতো এবং এসে আমাকে এইভাবে অশ্লীল ভিডিও ধারণ করতো, অশ্লীল ছবি তুলতে বলতো, অশ্লীলভাবে তার সামনে প্রেজেন্ট হতে বলতো। তখন সে এগুলাকে ধারণ করে রাখতো এবং নিজের কাছে রাখতো। তখন এগুলাকে দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করতো যে যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তুই তাকারি করতো, মাঝে মাঝে মারতো, তাহলে আমি এটা মিডিয়া ছেড়ে দিব, পাবলিশ করব। তো যার জন্য আমাকে তার প্রস্তাবে রাজি হতে হতো। একটা বিষয় আমাকে প্রশ্ন করবেন, এই যে আপনি সরাসরি যে অভিযোগটা আনছেন, তিনি তো একজন বিচারক। আমরা জানি যে সমাজে বিচারকের কাছেই মানুষ ন্যায় বিচার চাইতে যায়, সেখানে একজন বিচারক হয়ে আপনার সঙ্গে আপনি একজন মেয়ে নারী এরকম একটি কর্মকাণ্ড করলো, তার কাছে আসলে ন্যায় বিচারকের কাছে চাওয়াটা এখন। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে, যে সে বলছে এফআইটি করবে এবং তার পক্ষে মেডিকেল, যে আমার কিন্তু মেডিকেল হয়েছে, তো তার পক্ষে রিপোর্টটা নেওয়ার জন্য কিন্তু সে চেষ্টা করতেছে। আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই সবাইকে, সে একটা নরপিশাচ, আমি বলবো সে নরপিশাচ। এবং সে যেভাবে সে আমার সাথে আচরণ করতো শারীরিকভাবে, সে সব কিছু আলামত জব্দ আছে। এবং হ্যাঁ, আমার আয়ুর কাছে আলামত, প্রত্যেকটা আলামত জব্দ করা আছে। মেডিকেলও হয়েছে আমার। কিন্তু এই বিচারকের কাছে যদি তিনি জামিনে মুক্ত হয়ে গেলেন, অন্য যারা বিচার চাইতে যাবেন, যেখানে আপনি নারী, তার কাছে নিরাপদ ছিলেন না, এই বিচারকের কাছে অন্য যারা হচ্ছে গিয়ে ভিকটিম থাকবেন, এরকম মামলায় যাবেন বিচার চাইতে, তারা কি বিচার পাবেন? আপনি কি মনে করেন? কখনো ন্যায় বিচার পাবে না, তার না, কখনো ন্যায় বিচার আশা করা যায় না। সে ক্ষমতার অপব্যবহার করতেছে। সে সবসময় বলতো চাকরি হইলে মাত্র চাকরি হচ্ছে, আর কয়টা দিন সময়, এরকম করে সে বরাবর সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখাইতো। এবং সে বরাবর
ঈদের আশ্বাস দিয়ে তো আপনার সাথে সাথে আপনাকে দর্শন করে কথা বলেন হ্যাঁ বলুন বলুন সে আমাকে রীতিমতো মারধর করতো, এমনভাবে মারতো যে আমার কান বন্ধ হয়ে যেত মাঝে মাঝে, এমনভাবে এখানে মারতো যদি তার প্রস্তাবে রাজি না হতাম। এখন আপনার চাওয়াটা কি, প্রত্যাশাটা কি? কি চাইছেন? আমি ন্যায় বিচার চাই। সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, উনি যেন আমার যেন ন্যায় বিচারটা হয়।